চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। বাদ দিয়ে নতুন পথ খোলা সম্ভব নয়, সুবিধা পেতে পারে প্রতিবেশীরাও। বন্দর পরিদর্শন করে প্রধান উপদেষ্টা। এনবিআর আলাদা করার প্রজ্ঞাপন বাতিলের দাবিতে কলম বিরতিতে কর্মকর্তা কর্মচারীরা। দাবি আদায় না হলে শনিবার পর্যন্ত দেওয়া হবে পরবর্তী কর্মসূচি। কর্মসংস্থানে বড় অবদান রাখলেও অবহেলিত এসএমই খাত। বাজেটে থাকে না বরাদ্দ, অভিযোগ খাত সংশ্লিষ্টদের। সুনির্দিষ্ট দিক নির্দেশনা চায় সংস্থাটি। নাটোরে লবণ সিন্ডিকেটের অভিযোগ, মাত্র 2 সপ্তাহ ব্যবধানে প্রতি বস্তায় বেড়েছে 350 টাকা। খরচ বাড়ায় আসছে ঈদে, চামড়া কেনায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। এবং সৌদির সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র বিক্রির চুক্তি যুক্তরাষ্ট্রের। 60,000 কোটি টাকা ডলার বিনিয়োগ। সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এই বন্দরকে বাদ দিয়ে অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয়। সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে গিয়ে একথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় বন্দরের কর্মক্ষমতা বৃদ্ধি করতে বিদেশিদের সম্পৃক্ত করার তাগিদ দেন তিনি। বলেন, বন্দর সম্প্রসারণ ছাড়া অর্থনীতির উন্নয়ন সম্ভব নয়। সকাল 9:15টার দিকে চট্টগ্রামে পৌঁছেই বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিদর্শন করেন তিনি। পরে কর্মকর্তা ও বন্দর ব্যবহারকারীদের সঙ্গে মতবিনিময় করেন ডক্টর ইউনূস। এরপর সেখান থেকে সার্কিট হাউসে যাবেন তিনি। পরে কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেবার পর প্রথমবারের মতো নিজ জেলায় একদিনের সফরে গেলেন ডক্টর ইউনূস। অভিনন্দন জানাচ্ছি আমাদের সহকর্মী বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয়, পাল্টাতে হবে, হয় এর অবকাশ নেই, আমাদেরকে পাল্টাতে হবে। তাহলে চট্টগ্রাম বন্দর হলো ভরসা। এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতা, নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে। এই পথ না খুললে বাংলাদেশের অর্থনীতি যতই লাফালাফি, ততই ঝাপাঝাপি করো, কিছু হবে না। তো আমি একজনকে বোঝাচ্ছিলাম যে এটা কেন আমি এরকম মনে করছি। আমি বললাম, চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এটা শুধু হৃৎপিণ্ড বাংলাদেশের জন্য না, আশেপাশের দেশগুলোর সঙ্গে সংযুক্ত। যে কারণে নেপালের কথা বললাম, ভুটানের কথা বললাম, 7 সিস্টার্সের কথা বললাম, সবার জন্য হৃৎপিণ্ড একটাই। এই মুহূর্তে চট্টগ্রামে আছেন রিপোর্টার নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছে তার কাছে। সালেহী, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রামে আসলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আজকে প্রথমে চট্টগ্রামে এসেই বন্দর পরিদর্শন করেছেন। সকালবেলা তিনি বন্দরের যে কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের সঙ্গে মত বিনিময় করেছেন। তারপরে সেখানে তিনি যে ব্যবসায়ীরা রয়েছেন তাদের সম্পর্কে তিনি খোঁজ খবর নিয়েছেন। তিনি বলেছেন যে এই অঞ্চলের অর্থনীতির হৃৎপিণ্ড হচ্ছে চট্টগ্রাম বন্দর। এই বন্দরকে কাজে লাগিয়ে শুধু আঞ্চলিক নয়, বিশ্ব অর্থনীতিতেও ভূমিকা রাখা সম্ভব। এবং এই অঞ্চলের কার্যক্ষমতা, এই বন্দরের কার্যক্ষমতা বাড়াতে আসলে বিদেশিদেরকে তিনি সম্পৃক্ত করার জন্য তাগিদ দিয়েছেন। পাশাপাশি এই বন্দরকে বিশ্ব আদলে গড়ে তুলতে, আধুনিকীকরণ করতে কি কি ধরনের উদ্যোগ নেওয়া দরকার তিনি সে বিষয়গুলো জানতে চেয়েছেন। এবং তিনি বলছেন, এই অঞ্চলের আঞ্চলিক যে অর্থনীতি তা যেমন এই বন্দরকে দিয়ে একেবারে শক্তিশালী করা সম্ভব, পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও এই বন্দর দিয়ে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে এই অঞ্চল, বিশেষ করে বাংলাদেশ এবং এই আশেপাশের যে দেশগুলো রয়েছে তাদেরও আসলে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। সুতরাং তিনি এই বন্দরকে, চট্টগ্রাম বন্দরের সাথে আঞ্চলিক সম্পৃক্ততা বাড়ানোর জন্য যেমন গুরুত্ব দিয়েছেন, পাশাপাশি তিনি বিশ্ব অর্থনীতির দ্বার
আর এই বন্দর কেন্দ্রিক আঞ্চলিকভাবে তিনি প্রতিষ্ঠা করার জন্য তার যেখানে যারা কর্মচারী কর্মকর্তা রয়েছেন তাদেরকে তিনি নির্দেশনা দিয়েছেন এবং বলছেন যে বন্দরকে আধুনিকীকরণ করতে সবচেয়ে ভালো যারা এই বন্দর টেকনোলজি বোঝেন অথবা যারা বন্দর ম্যানেজমেন্ট যারা সব থেকে ভালো করে থাকেন তিনি বিদেশ থেকে সেই ধরনের টেকনিশিয়ান এবং সেই ধরনের এক্সপার্ট নিয়ে বন্দরকে আধুনিকীকরণের ব্যাপারে তিনি তাগিদ দিয়েছেন। সেখান থেকে তিনি এখন চট্টগ্রাম সার্কিট হাউসে যাবে এবং চট্টগ্রাম সার্কিট হাউসে তিনি কাদুরঘাট সেতু উদ্বোধন করবেন, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপরে তিনি সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর তিনি সার্কিট হাউসে মত বিনিময় করবেন বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে, বিভিন্ন শ্রেণী পেশা এবং সুধীজনদের সাথে। তিনি সেখানেও নানা ধরনের তাদেরকেও দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। বিশেষত তিনি চট্টগ্রামে আসার পর প্রথমেই যেই বন্দর কেন্দ্রিক তার যে ইচ্ছা এবং বন্দরকে কেন্দ্র করে তিনি কিন্তু আজকে একদম ক্লিয়ার করে বলেছেন যে ভুটান, মালদ্বীপ এবং নেপাল এবং ভারতের 7 সিস্টার্স এই অঞ্চলের হৃৎপিণ্ড হচ্ছে বঙ্গোপসাগর। সুতরাং আমাদের এই চট্টগ্রাম যেই বন্দর রয়েছে সেই বন্দরকে কেন্দ্র করে আঞ্চলিক অর্থনীতি সমৃদ্ধ এবং শক্তিশালী করার পাশাপাশি বিশ্ব অর্থনীতি এই বন্দরকে কেন্দ্র করে অঞ্চলের সম্প্রসারণ করলে পারে সেটার কিন্তু হচ্ছে তিনি বলেছেন যে সেখানে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। সেই কারণে তিনি বন্দরে আধুনিকরণে বিদেশি এক্সপার্টদেরকে নিয়ে এসে তিনি কাজ করার কথা বলছেন। পাশাপাশি এরপরে তিনি সার্কিট হাউসে যাচ্ছেন এবং সেখানে তিনি সার্কিট হাউসে সুধীজনদের সঙ্গে কথা বলবেন এবং তিনি সেখানে হচ্ছে যে কাদুরঘাট বলছিলাম যে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর দুপুর 1:30টার দিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসার কথা রয়েছে। আপনি জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যাপনা করেছেন 1972 সাল থেকে। তারপরে তিনি 36 বছর পর তার এই ক্যাম্পাসে তিনি আবার আসছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে কিন্তু এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান যে অনুষদ সেই ভবনের নাম কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের নামকরণ করা হয়েছে। সেটা অনেক আগে থেকে 1992 সালে সেটি হয়েছে। এই সমাবর্তন বক্তা হিসেবে তিনি এখানে শিক্ষার্থীদের মাঝে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। তিনি এতদিন সেখানে পড়িয়েছেন, তিনি শিক্ষক ছিলেন, তিনি একদিকে শিক্ষক ছিলেন, সেই শিক্ষকতার পাশাপাশি আজকে তিনি হচ্ছে যে এখানে প্রধান বক্তা অর্থাৎ তিনি সমাবর্তন বক্তা। সুতরাং তাকে আজকে এখানে পেয়ে এখানে শিক্ষক এবং এখানকার সুধীজন তাকে বরণ করতে আসলে সাজ রবে সেজেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশেই কিন্তু হচ্ছে যে বথুয়া হাটহাজারী, সেখানে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মস্থান। বলা চলে তিনি তার বাড়িতে আসছেন। সুতরাং চট্টগ্রামের মানুষ তাকে বরণ করে নিতে অধীর অপেক্ষায় আগ্রহী নিয়ে তারা অপেক্ষা করছেন। তার গ্রামের মানুষজন এখান থেকে শেষ করে তিনি সেখানে যাবেন তার বাসায়। তিনি তার আত্মীয় স্বজনের কবর জিয়ারত করার পাশাপাশি প্রতিবেশীদের সঙ্গেও কিন্তু তিনি মত বিনিময় করবেন, তাদের সাথে তিনি কুশল বিনিময় করবেন। ইতোমধ্যেই যে ভেন্যু সমাবর্তনের সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কনভিকরা আসতে শুরু করেছে এবং হচ্ছে যে একটু দুপুর 2টার পরে মূলত তিনি এখানে বক্তব্য রাখবেন। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। চট্টগ্রাম সফরে গিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানকার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী নাজমুস সালেহী। কর্মসংস্থান তৈরিতে সবচেয়ে বেশি অবদান রাখা এসএমই খাতের জন্য বাজেটে থাকে না কোনো সুনির্দিষ্ট বরাদ্দ, শুধুমাত্র এসএমই ফাউন্ডেশনকে কিছু অর্থ দিয়েই সেই দায় সারার চেষ্টা। খাত সংশ্লিষ্টরা বলছেন এই খাতের জন্য সঠিক তথ্য উপাত্ত তৈরি করে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে হবে। অন্তরা সেনের প্রতিবেদনে বিস্তারিত। সাজিয়া আফরিন লুবনা 23 বছর আগে চাকরি ছেড়ে শুরু করেন বুটিক ব্যবসা। রাজধানীর মোহাম্মদপুরে গড়েছেন নিজস্ব কারখানা, যেখানে মিলেছে অনেকের কাজের সুযোগ। আমার হাজবেন্ডের কাছ থেকে আমি 50,000 টাকা নিয়ে কাজটা শুরু করি। টাকা কাপড় এই করে 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 আমি একটা অ্যামাউন্ট দাঁড় করাই। আমার হাজবেন্ডের টাকাটা শোধ দিই। দেন যখন আমার একটা অ্যামাউন্ট দাঁড়িয়ে গিয়েছে তখন আমি আমার মতো করে এটাকে বড় করেছি। তবে এসব উদ্যোগের পেছনে থাকে অনেক না বলা কথা। সময় মতো আর্থিক সহায়তা না পাওয়ায় আছে নানা বঞ্চনার গল্প। যেহেতু এসএমই খাতের বরাদ্দটা অনেক কম, সো ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে সবাই কিন্তু আমরা পাচ্ছি না ওখান থেকে একটা লোন নিতে। এখন যারা লোন পাচ্ছে ধরেন 10 জন, বরাদ্দটা যদি বেশি হয় পাবে 15 জন, সেই ক্ষেত্রে কর্মসংস্থান বাড়বে। এসএমই উদ্যোক্তাদের জন্য বাজেটে আলাদা বরাদ্দ না থাকায় এ খাতের উন্নয়ন ব্যাহত হচ্ছে বলে মনে করেন উদ্যোক্তারা। বাংলাদেশের আপময় উন্নয়নের লক্ষ্যমাত্রা যদি আমরা ঠিক করি তাহলে এসএমইদেরকে বা মাইক্রো বা কটেজ সেক্টরকে সাপোর্ট দেওয়ার কোনো অল্টারনেটিভ ওয়ে নেই।
সুতরাং এই সেক্টরে যারা সংশ্লিষ্ট যারা আছে তাদের সক্ষমতা বাড়ানোর প্রক্রিয়াটা যদি ত্বরান্বিত না হয় তাহলে আমরা কীভাবে এলডিসি গ্র্যাজুয়েশনের যে লক্ষ্যমাত্রা আমরা জায়গাতে সফলতা আনবো। গ্রামীণ অর্থনীতি কিন্তু একটা আলাদা অর্থনীতি, সেখানেও যদি এসএমই খাত থেকে বরাদ্দটা যায় তার মানে কতটা উন্নয়ন আমরা আশা করতে পারি সেই সেক্টরগুলোতে। অর্থনৈতিক শুমারি বলছে দেশ জুড়ে এসএমই খাতে উদ্যোক্তা প্রায় 101 কোটি, যাদের হাত ধরে হয়েছে 3 কোটি মানুষের কর্মসংস্থান। জিডিপিতে এ খাতের অবদান 27 থেকে 32%। এত অবদানের পরও বাজেটে উপেক্ষিত এসএমই খাত। চলতি অর্থ বছরের বাজেটে 500 কোটি টাকা বরাদ্দ চেয়েও পায়নি এসএমই ফাউন্ডেশন। তাই নতুন বাজেটে সুনির্দিষ্ট দিক নির্দেশনা চাইছে সংস্থাটি। প্রচুর লোক আছে যারা ব্যাংক থেকে লোন চায়, কিন্তু ব্যাংকগুলো বা আর্থিক প্রতিষ্ঠানগুলো দিতে পারছে না। তাদের যে ডিমান্ড, এই ডিমান্ড যদি আপনি ফুলফিল করতে চান কমপক্ষে এখানে 1,500 কোটি টাকা দেওয়া দরকার। উদ্যোক্তাদের জন্য প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিতে সরকারের সহায়তা চেয়েছে এসএমই ফাউন্ডেশন। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ডক্টর আইনুল ইসলাম। স্যার, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। প্রথমেই জানতে চাই যে জিডিপিতে দেখা যায় এসএমই খাত থেকে 27 থেকে 32% আসে উন্নয়নের জন্য অর্থনীতিতে, তারপরেও দেখা যায় বাজেটে অর্থনীতির জন্য সুনির্দিষ্ট কোনো বাজেট থাকে না। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে এসএমই খাতকে অবহেলিত করে বা উপেক্ষিত করে এবং সেখানে গুরুত্ব না দিয়ে বাংলাদেশ অর্থনীতিকে কি অগ্রসর হওয়া সম্ভব কিনা সেটা জানাবেন। ধন্যবাদ। যেটি বললেন যে জিডিপিতে আমাদের 30%-এর মতন, 27 থেকে 30% বলা হয় এর কন্ট্রিবিউশন, কিন্তু পাশাপাশি যদি আমরা অন্যান্য দেশে দেখি আর কি এত কম বোধহয় কোনো দেশে নেই। আমি যদি ভিয়েতনামের কথা বলি সেখানেও 58%, এবং সবচেয়ে বেশি শুরু থেকেই বলবো আমি জাপানে 93%, মোর দেন 90% জিডিপির। ইন্ডিয়াতে 60%, চায়না 60%-এর মতন, এবং ইভেন পাকিস্তানে হল 40%। আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি। এবং বলা হয় যে প্রবৃদ্ধি এবং কেবল কর্মসংস্থানের অন্যতম হচ্ছে এসএমই খাত। এই বাংলাদেশে এই এসএমই খাত কিন্তু আমাদের বলবো যে কৃষি যেমন আমাদেরকে বাঁচিয়ে রাখে, এসএমই খাত কিন্তু আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রাখে, এবং এটার গ্রোথ 6%-এর মতন। ঠিক আছে, এটা পজিটিভ। আমি এখানে একটা জিনিস যুক্ত করি যে 24 সাল পর্যন্ত অনেক গবেষণা হয়েছে এসএমই খাত নিয়ে। হ্যাঁ, সে গবেষণার ফলাফলে যেটি পাওয়া গেছে যে কিছু পজিটিভ ট্রেন্ড কিন্তু সারা বিশ্বে লক্ষ্য করা গেছে, যেটা হচ্ছে যে এইটা মানে এসএমই খাত কিন্তু অর্থনীতিকে সামনে নিয়ে যাওয়ার অনেকগুলো পথ কিন্তু উন্মোচন করেছে। যেমন এআই এর ব্যবহার, ডেলিভারি অর্থনীতি, যেটা এখন বাংলাদেশেও কিন্তু এটা লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং বাংলাদেশ একটা ভার্জিন আমি মনে করি যে সেই জায়গাতে কিন্তু আমাদের যেটা আমি দেখলাম যে বাজেটে এটা সুনির্দিষ্ট কোনো নির্দেশনা আমরা দেখিনি এখনো। জি স্যার, আমি একটা যুক্ত করতে চাই। বর্তমানে কিন্তু বেকারের সংখ্যা বাড়ছে, সেখানে দেখা যায় এসএমই খাত নিয়ে অবশ্যই একটু বিবেচনা করা দরকার। দেখা যায় যারা এসএমই এখন উদ্যোক্তারা আছেন তারাও দেখা যায় সহজ শর্তে কিন্তু ঋণ পাচ্ছে না ব্যবসা বড় করার জন্য, এবং বড় কোম্পানিগুলোর সাথেও কিন্তু তারা টেক্কা দিতে পারছে না, অনেকে ঝরে পড়ছে। তো দেখা যায় এই ভঙ্গুর অবস্থায় দেখা যায় যে বেকাররা উদ্যোক্তা হওয়ার পথটা তার জন্য সহজ হচ্ছে না। তো এক্ষেত্রে আসলে কি করা যেতে পারে? যেটা বললেন আপনি সেটা যে আমাদের এসএমই খাতে একটা এসএমই ফাউন্ডেশন আছে, এই ফাউন্ডেশন কিন্তু আমি মনে করি যে খুব মানে কাজ বেশি একটা করার সুযোগ নাই, বাজেট সেখানে থাকে না। এবার তারা বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলে 140টার মতন তারা সুপারিশ কিন্তু এনবিআরকে দিয়েছে, এবং একটা সুযোগ আছে। আমি জানি না, বাজেট তো ফেব্রুয়ারি থেকে বাজেটের কার্যক্রম শুরু হয়। আমার ধারণা যে এই যে সংস্কার হচ্ছে এবং এসএমই খাতে এবার বরাদ্দটা বাড়ার সম্ভাবনা আছে। এবং কেন বাড়ানো উচিত সেটি হচ্ছে যে শুধু ঢাকা কেন্দ্রিক কিন্তু বিশেষ করে এসএমই ফাউন্ডেশনের কর্মকাণ্ড কিন্তু ঢাকার বাইরে কিন্তু 70% উদ্যোক্তা কিন্তু ঢাকার বাইরে থাকে, সেই জায়গাগুলোতে কিন্তু নজর দেওয়া হচ্ছে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এসএমই খাতের কিন্তু পরিসংখ্যানটা আমাদের কাছে স্পষ্ট না, সঠিক পরিসংখ্যান কিন্তু আমরা পাইনি। আমরা কোভিডের সময় লক্ষ্য করেছি যে এসএমই খাতকে যে আমরা সাপোর্ট দেওয়া হবে, কিন্তু সেই ধরনের কোনো পরিসংখ্যান তেমন একটা পাওয়া যায়নি। সেই জায়গাটা কিন্তু আমাদের দুর্বলতা আছে। আর যেটি বললেন যে আমাদের কর্মসংস্থানের শিল্প, এবং এই শিল্পের মধ্যে এই এসএমই খাত, এইখানে সুযোগটা সবচেয়ে বেশি। সুতরাং এই কর্মসংস্থানের বিষয়টা যদি গুরুত্ব দেওয়া হয় তাহলে এসএমই খাতকে সামনে আনতে হবে, এর কোনো বিকল্প নাই।
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সময় বাণিজ্যে আসার জন্য। এই উদ্যোক্তারা আরও এগিয়ে যাবে, এসএমই খাত বৃদ্ধি করবে এবং বাজেটে সুনির্দিষ্ট বাজেট থাকবে এটার জন্য, এটাই প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম এসএমই খাতের নানা বিষয়াদি নিয়ে, আর এজন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর আইনুল ইসলাম। এনবিআর আলাদা করার প্রজ্ঞাপন বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ করছেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। এই দাবি আদায় না হলে শনিবার দেওয়া হবে পরবর্তী কর্মসূচি। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবন থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার MS আরেফিন। যাচ্ছি তার কাছে। আরেফিন, এনবিআর বিলুপ্তি ঘোষণার পরে সরকার যে দুটি নতুন বিভাগ চালু করেছে, অর্থাৎ কর নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ, এই দুটি বিভাগ কিন্তু চালু করার পরে রাজস্ব বোর্ডের যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু এর বিরোধিতা করে কর্মসূচি ঘোষণা করেছেন গতকালই, এবং সেই কর্মসূচির ধারাবাহিকতা তারা কিন্তু আজকে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত তারা কলম বিরতি পালন করছেন। অর্থাৎ তারা সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত তারা অফিস করছেন ঠিকই, কিন্তু তারা মাঝখানে যে 3 ঘন্টা অর্থাৎ সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত তারা কিন্তু সেবা সংক্রান্ত যে সকল কাজ সেগুলো কিন্তু তারা বন্ধ রেখেছেন। এবং এই সকল আমরা সকাল থেকে দেখেছি যে এই সময় যে সেবা গ্রহীতারা রয়েছেন, যারা সেবা নিতে এসছেন, তারা কিন্তু এই সময় সেই সেবাটি নিতে পারছেন না। আমাদেরকে এই সকল কর্মকর্তা কর্মচারী যারা এই কর্মবিরতি পালন করছেন তারা জানিয়েছেন যে তাদের যে দাবি, তাদেরকে সম্মিলিতভাবে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়াই আসলে এই অধ্যাদেশটি জারি করা হয়েছে। তাদের যে সকল স্টেক হোল্ডার কিংবা সংশ্লিষ্ট অংশীজনদেরকে নিয়ে আসলে এই অধ্যাদেশটি জারি করার প্রয়োজন ছিল, সেটি করা হয়নি। এবং তারা বলছেন যে এই কর নীতি বিভাগ এবং কর ব্যবস্থাপনা বিভাগ, এই দুটো বিভাগের মধ্যে যে এনবিআর যে বর্তমান সদস্যরা রয়েছেন, যে জনবল রয়েছেন, তারা কিন্তু আসলে এই কর ব্যবস্থাপনা বিভাগের দিকে এই টাকাটাকে ন্যস্ত করা হবে। এবং এরই প্রেক্ষিতে তারা বলছেন যে প্রশাসন ক্যাডার যারা রয়েছেন তারাও কিন্তু এখানে তাদের প্রমোশনের জন্য এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতে পারে বলে তারা মনে করছেন। এবং তারা এও বলছেন যে যদি এই নীতি বাস্তবায়ন করা হয় এবং এই দুটি বিভাগকে স্থাপন করা হয়, তাহলে কিন্তু তাদের যে কর্মপরিবেশের বিষয় রয়েছে সেগুলোতে কিন্তু তারা বেশ কিছু প্রতিবন্ধকতা চ্যালেঞ্জের মধ্যে পড়বে। তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের এই কর্মবিরতি কিন্তু আগামী বৃহস্পতিবার এবং শনিবারও চলবে, এবং সেই দিন দুটিতে কিন্তু তারা আরো কর্মঘণ্টা বাড়িয়ে, অর্থাৎ আজকে 3 ঘন্টা করা হলেও আগামী 2 দিন কিন্তু তারা 5 ঘন্টা কর্মবিরতি পালন করবেন, এমনকি তারা জানিয়েছেন। এবং তারা আমাদেরকে বলছেন যে অন্য সকল সেবা বন্ধ থাকলেও কিন্তু এই মুহূর্তে রপ্তানি ও বাজেট সংক্রান্ত যে সেবাগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা দিচ্ছেন, এবং সেই সেবাগুলো কিন্তু তাদের এই কলম বিরতির বাইরে রয়েছে। তো সবকিছু মিলে যদি বলতে তারা এই কর্মবিরতি পালন করছেন, এবং তারা বলছেন যে তাদের যদি দাবি আদায় না হয় তারা কিন্তু আগামী 17 মে আরো কঠোর অবস্থান কর্মসূচি ঘোষণা করবেন, এবং তারা এই অধ্যাদেশটি অনতিবিলম্বে বাতিল চাচ্ছেন। তো সবকিছু মিলিয়ে তারা আজকে বিকেল 5টা পর্যন্ত অফিস করবেন, কিন্তু এর মধ্যে যে 3 ঘন্টা রয়েছে 10টা থেকে 1টা তারা কিন্তু কলম বিরতি পালন করছেন, এবং এ সময় তারা যে সকল সেবা রয়েছে সেগুলো দেওয়া বন্ধ রেখেছেন। তবে তারা নিয়মিত যে অফিস 9টা থেকে 5টা সেটা কিন্তু তারা চালিয়ে যাবেন, এবং এ সময় অন্যান্য যে সকল সেবা রয়েছে, সেবা গ্রহীতা রয়েছে, তারা সেবা নিতে আসতে তারা কিন্তু। রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবন থেকে যুক্ত ছিলেন সহকর্মী MS আরেফিন। দেখছেন এই সময়ের বাণিজ্য। চলতি সপ্তাহ থেকে রাজশাহী অঞ্চলে শুরু হচ্ছে বাণিজ্যিকভাবে আম সংগ্রহ। এবার 12,000 কোটি টাকা ব্যবসার আশা তাদের। রপ্তানি বাড়াতে সরকারি পদক্ষেপের জোরদার দাবি ব্যবসায়ীদের। গাছ থেকে আম নামানোর প্রশাসনিক ক্যালেন্ডার চূড়ান্ত হলেও বাগান পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা। 15 মে রাজশাহী, 22 মে নওগাঁ এবং দ্রুতই চাঁপাইনবাবগঞ্জে বাণিজ্যিকভাবে শুরু হবে আম সংগ্রহ। প্রথমে গুটি এবং 15 দিন পর থেকে মিলবে পুষ্ট, পোক্ত, সুস্বাদু জাতের রসালো আম। রোদের কারণে আম লুসা হয়ে যাচ্ছে, বোটা দুর্বল হয়ে পড়ে যাচ্ছে। যদি বৃষ্টি না হয় আমটা কি করে বাড়বে? 150 গ্রাম যদি হয়ে যায়, এই আমটা আমরা স্প্রে করি। স্প্রে করার পরে এই ব্যাগেন যে সিস্টেমটা দেখছেন, এই ব্যাগেনটা আমরা করে ফেলি, বিভিন্ন পোকামাকড় থেকে এখান থেকে রক্ষা পাই। আমের অবস্থা কিন্তু এখন অন্যান্য বছরের থেকে রোগ পোকামাকড় এই সমস্ত বালাইগুলো অনেকটা কম, যার জন্য ভালো পজিশনই আছে। কৃষি বিভাগ ও বাণিজ্য সংশ্লিষ্টরা বলছেন এ মৌসুমে রাজশাহী অঞ্চলে, বিশেষ করে রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে 12,000 কোটি টাকার আম বাণিজ্য হবে। আমটা যেহেতু উৎপাদন রাজশাহীতে হয়, যে পচনশীল দ্রব্য, এই পচনশীল দ্রব্যটাকে যদি রাজশাহীতেই কন্টেন করে যদি এখান থেকে সরাসরি কার্টনজাত করে দেশের বাইরে পাঠানো হয়, তাহলে কিন্তু বৈদেশিক মুদ্রা গতবারের তুলনায় অনেক বেশি পাওয়া যাবে। কৃষি বিভাগের তথ্য মতে রাজশাহীতে এবার 19,500, নওগাঁয় 31,000 এবং চাঁপাইনবাবগঞ্জে 37,500 হেক্টর জমিতে আমবাগান রয়েছে। মওদুদ রানা, সময় সংবাদ।
ইশরাক হোসেনকে মেয়র পদে বহাল করার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে বিক্ষোভ করছেন সাধারণ মানুষ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। সামিয়া, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মেয়র পদে বহাল করার জন্য একটি আসলে রায় দেন, তার প্রেক্ষিতে কিন্তু এখন পর্যন্ত মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কিন্তু আসলে মেয়র শূন্য। প্রশাসক যিনি আছেন দায়িত্বে, তাকে দিয়ে আসলে এই যে সিটি কর্পোরেশনের উন্নয়ন সম্ভব নয় বলে দাবি করছেন এখানের বিক্ষোভকারীরা। আমরা দেখছি যে নগরের যে সেবাগুলো আছে, নাগরিক সেবা, সেটি থেকে তারা বঞ্চিত হচ্ছে, এমনটি কিন্তু তারা আমাদেরকে বলছিলেন। আমরা দেখেছি যে মেয়র যে পদে বহাল না করা পর্যন্ত আসলে শেষ পর্যন্ত তারা এখানে কিন্তু অবস্থান করবেন এবং সকাল থেকে আমরা দেখেছি যে সকাল 8টা থেকে এই আন্দোলন বিক্ষোভ চলে এবং ভেতরে যে কর্মরত কর্মচারীরা ছিলেন তাদেরকে কিন্তু বের করে দেওয়া হয় এবং এখন কিন্তু আসলে এই নগর ভবনের যে অফিসিয়াল কার্যক্রম রয়েছে সেটি কিন্তু বন্ধ রয়েছে এবং আমরা দেখেছি যে মেয়র ভবনকে, পুরোটা মেয়র ভবন কিন্তু ঘেরাও করে রেখেছে বিক্ষোভকারীরা, যারা বিএনপি নেতাকর্মী, তারা সাধারণ যে জনগণ রয়েছে তারা। আমরা দেখেছি শুধুমাত্র নগর ভবনের ভেতরেই নয়, বাহিরেও কিন্তু আসলে নেতাকর্মী সহ সাধারণ মানুষের অবস্থান রয়েছে। তারা কিন্তু ক্ষণে ক্ষণে একটু পরপরই কিন্তু আসলে মিছিল নিয়ে বের হচ্ছে নগর ভবন থেকে এবং তাদের দাবি একটাই যে শেষ পর্যন্ত আসলে মেয়র পদে বহাল রাখতে বা তিস্তার যাতে মেয়র পদে বহাল থাকে সেটির জন্য কিন্তু তারা দাবি করছেন। তো এই ছিল আসলে যে মেয়র পদে যতক্ষণ পর্যন্ত আসলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তারা দেখতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আন্দোলন চলবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আসলে নগর ভবন থেকে আজকে যে পরিস্থিতি সেটা নিয়ে সর্বশেষ খবর। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী সামিয়া। 18 মে গাজীপুরের কাপাসিয়ায় লোটো বাংলাদেশের অত্যাধুনিক নতুন কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। পরিবেশ বান্ধব এই কারখানায় শ্রমিক বান্ধব কর্মপরিবেশ সহ প্রশিক্ষণ কেন্দ্র থাকবে, যেখানে গড়ে তোলা হবে দক্ষ জনবল। পাশাপাশি রফতানির পথ সুগম হয়ে বৈদেশিক মুদ্রা অর্জনেও ভূমিকা রাখবে। উদ্বোধনীতে লোটো বাংলাদেশ উন্মোচন করতে যাচ্ছে নতুন প্রযুক্তিপূর্ণ পণ্য সুপার লাইট, যা হালকা, আরামদায়ক ও পানিরোধী জুতা। সৌদি আরবের সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র বিক্রির চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার রিয়াদের বিনিয়োগ ফোরামে প্রায় 14,200 কোটি ডলারের এই চুক্তি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া 60,000 কোটি ডলারের বিনিয়োগ চুক্তির কথা উল্লেখ করেন সৌদি যুবরাজ। দুই দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগের সম্পর্কে আরও কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড, সুবিধা নিতে পারে প্রতিবেশীরাও, সক্ষমতা বাড়াতে বিদেশিদের সম্পৃক্ত করার তাগিদ প্রধান উপদেষ্টার। এনবিআর আলাদা করার প্রজ্ঞাপন বাতিলের দাবিতে কলম বিরতিতে কর্মকর্তা কর্মচারীরা। দাবি আদায় না হলে শনিবার দেওয়া হবে পরবর্তী কর্মসূচি। এবং কর্মসংস্থানে বড় অবদান রাখলেও অবহেলিত এসএমই খাত, বাজেটে থাকে না বরাদ্দ, অভিযোগ খাত সংশ্লিষ্টদের। সুনির্দিষ্ট দিক নির্দেশনা চায় সংস্থাটি। এই ছিল এই সময়ের বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়ের।